সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরিফ, সহকারী শিক্ষক, বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ব্যবসায়িক উদ্যোগ বিষয়ের পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক। আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আমরা যে বিষয় সম্পর্কে জানতে পারবো সেটা এক নজরে দেখে নিব, অর্থাৎ আজকের এই শিখন ফল সমূহ কি কি সে সম্পর্কে আমরা দেখে নিই। ব্যবসায়ের আইনগত দিক এর ধারণা, লাইসেন্স এর ধারণা, ফ্রাঞ্চাইজ এর ধারণা, এছাড়াও পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এবং বিএসটিআই সম্পর্কে যে ধারণা সেগুলো আমরা জানতে পারবো, এবং বীমা কি, বীমার উপকারিতা কি এ সম্পর্কে আমরা জানতে পারবো। প্রথমেই আমরা জানবো ব্যবসায়ের আইনগত দিক কি। আসলে ব্যবসায়ের আইনগত দিক বলতে বোঝায় প্রত্যেকটা উদ্যোক্তা বা প্রত্যেকটা ব্যক্তির বুদ্ধিভিত্তিক কিছু সম্পদ থাকে। সেই সম্পদগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন আইন কানুনও থাকে। যেমন একটা মানুষের মেধা সম্পদ থাকে, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এগুলো নিজস্বতা থাকে, এবং এগুলো সংরক্ষণের জন্য যে প্রচলিত আইনের বিধি নিষেধ সমূহ সেগুলোকেই বলা হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। এর ভিতরে প্রথমেই আমরা পেয়ে থাকবো লাইসেন্স। প্রথমে আমরা পেয়ে থাকবো লাইসেন্স। আমরা জানি ব্যবসায় করতে হলে ব্যবসায়ের লাইসেন্স জরুরি। লাইসেন্সটা কিভাবে আমরা পেতে পারি? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আমরা জানি এক মালিকানা ব্যবসায়টা যদি পৌর এলাকায় হয় তাহলে পৌরসভা থেকে আমাদেরকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়, আর যদি পৌর এলাকার বাইরে হয় তাহলে নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে আমাদের কিন্তু এই লাইসেন্সটা সংগ্রহ করতে হয়। এটা গেল এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে। কিন্তু ব্যবসায়টি যদি হয় অংশীদারি ব্যবসায়, সেক্ষেত্রে লাইসেন্স সংগ্রহ করা বা নিবন্ধন করাটা কিন্তু জরুরি নয়। তবে যদি কোনো অংশীদারি ব্যবসায় নিবন্ধন করে থাকে বা এই লাইসেন্স সংগ্রহ করে থাকে তাহলে তাদের ব্যবসার যেমন লিগ্যালিটি তৈরি হয় এবং তারা ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। আবার যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে লাইসেন্সটা কিন্তু বাধ্যতামূলক। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানিতে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রবর্তকগণ কিন্তু থাকে ন্যূনতম 2 জন এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কিন্তু 7 জন। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই যে ন্যূনতম 2 জন এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে ন্যূনতম 7 জন ব্যক্তি মিলে যখন কোনো কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেয়, তারা কিন্তু বিভিন্ন দলিল পত্রাদি নিয়ে নিবন্ধকের নিকট আবেদন করে। নিবন্ধন যদি সেই কাগজপত্র মূল্যায়ন করে সঠিকতা পায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে লাইসেন্স প্রদান করে। প্রাইভেট লিমিটেড কোম্পানি লাইসেন্স পাওয়ার পরপরই তাদের কার্য আরম্ভ করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড ক্ষেত্রে নিবন্ধকের পাশাপাশি কার্যারম্ভের অনুমতি পত্রটিও লাগে। তো আমরা দেখলাম যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে লাইসেন্স কিভাবে সংগ্রহ করতে হয়। যদি পৌর এলাকায় হয় তাহলে ট্রেড লাইসেন্স, আর যদি পৌর এলাকার বাইরে হয় নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণটা বাধ্যতামূলক নয়, কিন্তু যৌথ মূলধনের ক্ষেত্রে অবশ্যই বাধ্যতামূলক। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পেলেই কাজ শুরু করতে পারবে এবং পাবলিক লিমিটেড তার থেকে কাজ শুরু করার জন্য কার্যারম্ভে লাগবে। এ পর্যায়ে আমরা দেখব ফ্রাঞ্চাইজিং। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসার মাধ্যম হচ্ছে ফ্রাঞ্চাইজিং, অর্থাৎ কোনো নামি দামি কোনো ব্র্যান্ডেড পণ্যের তাদের নাম, তাদের পণ্য ব্যবহার করে অন্য কোথাও এই বিজনেস করাটা হচ্ছে ফ্রাঞ্চাইজিং। উদাহরণস্বরূপ বলতে পারি, মনে করো কেএফসি
নাম ব্যবহার করে আমি আমার এলাকাতে কেএফসির একটা শোরুম খুলতে পারি। সেক্ষেত্রে তাদের নাম আমি ব্যবহার করব, তাদের পণ্য আমি তাদের মান অনুযায়ী পণ্য ব্যবহার করে আমি বিজনেস করতে পারবো। এতে করে আমিও যেমন একটা বেনিফিট পাবো, সে যে তার নাম ব্যবহার করতে দিল সেও কিন্তু একটা বেনিফিট পাবে। অর্থাৎ আমাদের যে মুনাফাটা হবে তার একটা অংশ আমি ভোগ করব এবং আর একটা অংশ সে ভোগ করবে। এই ক্ষেত্রে আমি যদি এখানে বিজনেস করি আমি হব ফ্রাঞ্চাইজি, এবং যিনি আমাকে এই নামটা ব্যবহার করতে দিচ্ছেন তিনি হবেন ফ্রাঞ্চাইজর। তার মানে কেএফসির মূল কোম্পানিটা হবে ফ্রাঞ্চাইজর, এবং আমার এখানে আমাদের দেশে যে কেএফসির শোরুমটা আছে সেটা হবে ফ্রাঞ্চাইজি। তো ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য সমূহ আমি বলছি। ফ্রাঞ্চাইজর এবং ফ্রাঞ্চাইজির মধ্যে এই বিজনেসটা হতে হলে একটা চুক্তিপত্র থাকতে হবে। অর্থাৎ এই চুক্তিপত্রে উল্লেখ থাকবে কি ব্যবসায়ের যে মূল মুনাফা বন্টন কিভাবে হবে, মূলধন কিভাবে বিনিয়োগ করতে হবে, কোন ধরনের পণ্য ইউজ করতে পারবে, সেই পণ্যের মান কি রকম হবে, এগুলো সমুদয় বিষয় কিন্তু সেই চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এরপরে ফ্রাঞ্চাইজির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্র্যান্ডেড পণ্য এবং সেবা। সাধারণত ব্র্যান্ডেড পণ্য এবং সেবা ছাড়া কিন্তু এই ফ্রাঞ্চাইজার ব্যবসাটা হয় না। এরপরে পণ্য সেবা স্বীকৃত মান অনুযায়ী হচ্ছে কিনা, অর্থাৎ আমি হচ্ছে যে বিজনেসটা নিলাম এই বিজনেসের মান অনুযায়ী, মানে বিজনেসের মূল যে বিজনেসটা সেটার তাদের অনুযায়ী পণ্যটা আমি প্রস্তুত করতে পারছি কিনা এটা কিন্তু ফ্রাঞ্চাইজার মনিটরিং করবে। এরপরে ফ্রাঞ্চাইজিং এর চুক্তিপত্রে কোন বিষয়গুলো উল্লেখ থাকে সেই সম্পর্কে আমরা জানবো। ফ্র্যাঞ্চাইজিং এর চুক্তি, ফ্র্যাঞ্চাইজিং এর চুক্তিতে এই চুক্তিতে উল্লেখ থাকবে প্রথমে কিন্তু ফ্রাঞ্চাইজি অর্থাৎ আমাদের দেশের যে শোরুমটা বা দেশের লোকটা তারা কিন্তু নির্দিষ্ট একটা ফি প্রদান করে এই লাইসেন্সটা সংগ্রহ করবে, অথবা তাদের সাথে এইভাবে চুক্তি করবে যে বিজনেস স্টার্ট হওয়ার পরে মুনাফা অর্জনের পর থেকে ফি প্রদান করবে, এটা চুক্তিতে উল্লেখ থাকবে। এরপরে ফ্রাঞ্চাইজি অবশ্যই প্রয়োজন মাফিক বিনিয়োগ করতে বাধ্য থাকবে, সেই বিষয়ে চুক্তিপত্রে উল্লেখ থাকবে। এরপরে উভয়ের প্রধান উদ্দেশ্য হবে মুনাফা অর্জন, তবে অবশ্যই সেটা পণ্যের মান গুণ সবকিছু বজায় রেখে মুনাফা অর্জনটা করতে হবে। এরপরে আছে ফি প্রাপ্তির দিন থেকেই, অর্থাৎ আমি বিজনেসটা স্টার্ট করি বা না করি, আমি যে আজ থেকে ফিটা প্রদান করলাম আজকে থেকে কিন্তু ফ্রাঞ্চাইজার আয় করতে পারবে। এরপরে কখনো যদি ফ্রাঞ্চাইজার মনে করে যে আমি যে বিজনেসটা করতে দিলাম সেখানে পণ্যের মান আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে না, তাহলে তিনি কিন্তু যে কোনো সময় এই চুক্তিটা ক্যান্সেল করে দিতে পারেন। ফ্রাঞ্চাইজি শুধু যদি ওই আইটেম সমূহ বিক্রয় করতে পারবে গ্রহণযোগ্য মনে করেন তাহলে তিনি শুধুমাত্র তাদের নির্দিষ্ট প্রোডাক্টই বিক্রি করতে পারবেন, অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবে না। এই বিষয়গুলো আসলে চুক্তিতে উল্লেখ করার মতো, মানে চুক্তি অনুযায়ী তারা যেভাবে করবে সেটাই করতে পারে। তিনি যদি আবার মনে করেন হ্যাঁ আমাদের ব্র্যান্ডেড পণ্যের পাশাপাশি আরো দুই একটা এক্সট্রা আইটেম বিক্রি করতে পারবেন, তবে সেটাও করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্র্যান্ডেড কোম্পানিগুলো এগুলো অ্যালাউ করে না। এই ছিল মোটামুটি ফ্রাঞ্চাইজিং আমাদের চুক্তি। আমাদের দেশে এই বিজনেসটা এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে ফাস্টফুডের ক্ষেত্রে এই বিষয়টা খুব জনপ্রিয়তা দেখা দিয়েছে। এ পর্যায়ে আমরা কথা বলবো মেধা সম্পদ নিয়ে। মেধা সম্পদ বলতে আমরা কি বুঝি? নিজস্ব মেধা ও মনন দ্বারা সৃষ্ট কাজই হচ্ছে মেধা সম্পদ। অর্থাৎ একটা ব্যক্তির দীর্ঘদিন যাবৎ গবেষণার ফল তাকে বলা হচ্ছে মেধা সম্পদ। আমরা জানি যে সারা বিশ্বে মতো বাংলাদেশেও 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস হিসেবে পালন করা হয়। মেধা সম্পদের ভিতরে কি কি থাকতে পারে? পেটেন্ট থাকতে পারে, কপিরাইট থাকতে পারে, ট্রেডমার্ক থাকতে পারে। এই জিনিসগুলোকে বলা হয়
মেধা সম্পদ। প্রথমে আমরা জানবো পেটেন্ট কি। পেটেন্ট হচ্ছে কোনো আবিষ্কারের ফলে ওই ব্যক্তিটার একচ্ছত্র যে অধিকার ওই জিনিসটার ওপর, অর্থাৎ পেটেন্ট পাওয়ার পরে ওই ব্যক্তিটার নিজস্ব মালিকানা তৈরি হয়। ওই ব্যক্তি ছাড়া ওই জিনিসটার প্রতি অন্য কেউ আর তার নিজস্বতা দাবি করতে পারবে না, তার মালিকানা দাবি করতে পারবে না। মনে করো একজন ব্যক্তি একটি লেখা, তার একটি সাহিত্য কর্ম, এই সাহিত্য কর্মটা জন্য যদি সে পেটেন্ট গ্রহণ করে, তাহলে অন্য কোনো ব্যক্তি সেই পেটেন্টটা আর নিতে পারবে না, অর্থাৎ তার নিজের বলে চালাতে পারবে না। নকল এড়ানোর জন্য করে আমাদের এই পেটেন্টটা অত্যন্ত জরুরি। বাংলাদেশে 1911 সালের পেটেন্ট ও ডিজাইন ও ডিজাইন আইন পেটেন্ট ও ডিজাইন আইন চালু আছে। এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো কিছুর পেটেন্ট গ্রহণ করে, তাহলে সেটার একমাত্র মালিকানা তিনি দাবি করতে পারবেন। তো বাজারে নকল এড়াতে এই পেটেন্টটা অত্যন্ত জরুরি। এই পর্যায়ে আমরা দেখব ট্রেডমার্ক বা পণ্য প্রতীক। ট্রেডমার্ক বলতে কি বোঝায়? তোমরা অনেক সময় খেয়াল করে দেখবা বিভিন্ন পণ্যে আমরা এইরকম একটা চিহ্ন দেখতে পাই, টিএম, এবং সেখানে অনেক সময় এইরকম একটা চিহ্ন দেখতে পাই। এই টিএম বলতে বোঝাচ্ছে ট্রেডমার্ক, অর্থাৎ কোন পণ্যের উপরে যদি এই টিএম শব্দটা লেখা থাকে, তার মানে বুঝতে হবে এটাই হচ্ছে তাদের ট্রেডমার্ক। এবং এই ডিজাইন বা এই লেভেল বা এই ডিভাইসটা, এই শিরোনামটা অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো পণ্য হতে আরেকটা পণ্য যে স্বতন্ত্র, এই পণ্যটা আলাদা এবং অন্য আরেকটা পণ্য যে আলাদা, এইটার জন্য করে যে প্রতীক বা লেভেল বা যে শিরোনাম, আমরা যে ডিভাইস যেটাই বলি না কেন, যেটাই ইউজ করা হয় সেটাকেই বলা হচ্ছে ট্রেডমার্ক। অর্থাৎ ট্রেডমার্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা পণ্য আর একটা পণ্য থেকে আলাদা। তো এই ট্রেডমার্কটা রেজিস্টার করার প্রয়োজন আছে, আর্থে রেজিস্ট্রেশন। কেন রেজিস্টার করার প্রয়োজন আছে? যদি আমি রেজিস্ট্রি না করি, তবে অন্য কেউ যে যদি ওই লেভেলটাকে আবার রেজিস্ট্রি করে নেয়, তখন কিন্তু আমি আবার সেই লেভেলটা ইউজ করতে পারবো না। এই জন্য করে ট্রেডমার্কটা রেজিস্ট্রি হওয়া অত্যন্ত জরুরি। তো ট্রেডমার্ক রেজিস্ট্রি করা হয় প্রথমত 7 বছরের জন্য। প্রথমে যখন আমরা ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশন করব, আমরা 7 বছরের জন্য করে এটা রেজিস্ট্রেশন পাবো। এরপর যদি আমি আবার নবায়ন করতে যাই, তাহলে নবায়ন করতে গেলে আমি 10 বছরের জন্য করে নবায়ন করতে পারবো। এভাবে পুনরায় বারবার নবায়ন করা যেতে পারে। তবে প্রথম যখন আমি রেজিস্ট্রেশন করব, তখন সেটা হবে 7 বছরের জন্য, এবং তার পরবর্তী নবায়নগুলো হবে 10 বছর করে। এবং আমাদের দেশে উপমহাদেশে সর্বপ্রথমে 1940 সালে আমাদের ট্রেডমার্ক আইন প্রচলন হয়, কিন্তু বর্তমানে আমাদের দেশে চালু আছে 2009 সালের ট্রেডমার্ক আইন আমাদের চালু রয়েছে। এই ছিল পণ্যের ট্রেডমার্ক সম্পর্কিত আলোচনা। এই পর্যায়ে আমরা দেখব কপিরাইট। কপিরাইট বলতে বোঝাচ্ছে সাধারণত শিল্প কর্মের ক্ষেত্রে, সেটা শিল্প, সাহিত্য, গান বা বই, পুস্তক ইত্যাদির ক্ষেত্রে কপিরাইট একটি আইন রয়েছে। এই কপিরাইট আইন অনুযায়ী বোঝাচ্ছে যদি কোনো ব্যক্তি কপিরাইট আইন গ্রহণ করে, তাহলে তার এই শিল্পকর্মটি অন্য কেউ আর ছাপাতে বা মুদ্রণ করতে বা বাজারে ছাড়তে পারবে না, যদি তিনি অনুমতি না দেন। কপিরাইট ও আইন অনুযায়ী এক ব্যক্তি বর্তমানে 2005 সালে কপিরাইট আইনটি সংশোধন করা রয়েছে। এই 2005 সালের কপিরাইট আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি মৃত্যুর পরেও
60 বছর পর্যন্ত তার এই কপিরাইটটি থেকে যায়। অর্থাৎ মনে করি হুমায়ুন আহমেদ স্যার তিনি মারা গিয়েছেন, তার যে বই পুস্তকগুলো আছে তার মৃত্যুর পরেও কিন্তু 60 বছর পর্যন্ত এর যে রয়্যালটি, এর যে অধিকার, সেটা কিন্তু হুমায়ুন আহমেদ স্যারই পাবে, অন্য কেউ এটা পাবে না। আমাদের এই উপমহাদেশে সর্বপ্রথম কপিরাইট আইন চালু হয় 1912 সালে, সেটা সংশোধন করা হয় 2000 সালে এবং বর্তমানে 2005 সালে কপিরাইট আইনটি চালু রয়েছে। এরপরে এ পর্যায়ে আমরা দেখব বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। এটি শিল্প মন্ত্রণালয়ের একটি সংস্থা। এই সংস্থাতে নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে পণ্যের প্রতীক বা ট্রেডমার্কের জন্য নিবন্ধন করা যায় এবং এছাড়াও কিছু কিছু বিশেষ পণ্য যেমন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এই বিএসটিআই থেকে কিন্তু আমাদের একটি সনদ নিতে হয়, অর্থাৎ পণ্যটার মান অনুযায়ী হচ্ছে কিনা, সেই পণ্যের কোয়ালিটিটা ভালো না মন্দ বা পরিবেশের জন্য ক্ষতিকর কিনা বা মানব দেহের জন্য ক্ষতিকর কিনা এই সম্পর্কিত একটি সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করতে হয়, তারপরে কিন্তু সেই পণ্যটা আমরা উৎপাদনে যেতে পারি। তাহলে বিএসটিআই হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা, যে সংস্থাতে আমরা কি করতে পারি, পণ্যের প্রতীক বা ট্রেডমার্কের নিবন্ধন করতে পারি। আবার এখান থেকে আমাদের হচ্ছে সার্টিফিকেট সংগ্রহ করতে হয় বাধ্যতামূলক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে, যে এটার মান ঠিক রয়েছে কিনা। তাহলে এটা হচ্ছে পণ্যের মান বা মান নির্ধারণকারী একটি সংস্থা। এ পর্যায়ে আমরা দেখব বিমা। আসলে বিমা সম্পর্কে আমরা যখন একাদশ শ্রেণীতে পদার্পণ করব তখন আরো ব্যাপক হারে জানতে পারবো, বিস্তারিতভাবে জানতে পারবো। শুধুমাত্র ধারণার জন্য করে এখন বলছি বিমা। বিমা একটি ব্যবসায়, বিমা ব্যবসাটা কেমন, যে একজনের ঝুঁকি সবার মাঝে বিতরণ করার একটি পদ্ধতি। অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা জানি যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। ব্যবসায় বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে। তো এই ঝুঁকিটা যদি আমরা নির্দিষ্ট একটু প্রিমিয়ামের বিনিময়ে যদি কোনো বীমা প্রতিষ্ঠানের নিকট দিই, তাহলে এই যে আমরা অনেকেই সেখানে প্রিমিয়াম জমা দিলাম, মনে করো 10 জন ব্যক্তি বীমা গ্রহণ করলাম, আমরা এই 10 জন ব্যক্তি প্রিমিয়াম জমা দিলাম বীমাকারীর নিকট, মানে বীমা প্রতিষ্ঠানের নিকট। সেইখান থেকে একজন বা দুইজন ব্যক্তির ক্ষতিগ্রস্ত হলো, তাহলে এই ক্ষতিপূরণটা করলো বীমা প্রতিষ্ঠান। তাহলে আমাদের 10 জনের যে সম্মিলিত প্রিমিয়ামের টাকা, সেখান থেকে কিন্তু 2 জন ব্যবসায়ীকে বীমাকারী সহায়তা করতে পারলো, অর্থাৎ ঝুঁকিটা বন্টন হলো। তাহলে বীমা ব্যবসায় হচ্ছে ঝুঁকির বিজনেস করে, ঝুঁকিটাকে কমিয়ে ফেলে। এই জন্য বলা হয় বীমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। কিন্তু সকল বীমাকেই কিন্তু ক্ষতিপূরণের চুক্তি করা যায় না। যদি আমরা জীবন বীমার কথা বলি, টাকার বিনিময়ে কিন্তু মানুষের জীবন পাওয়া যায় না, তাই জীবন বীমাকে আবার ক্ষতিপূরণের চুক্তি বলা না। তবে হ্যাঁ, জীবন বীমার ফলে কিন্তু ক্ষতিপূরণ কিছুটা অর্থনৈতিক সহায়তা প্রদানের মাধ্যমে একজন মানুষের ক্ষতিটা অনেক অংশে কমানো সম্ভব হয়। আমাদের দেশে আমাদের এই উপমহাদেশে 1938 সালের বীমা আইন প্রচলন ছিল। বর্তমানে বীমা আইন 2010 আমাদের দেশে প্রচলিত রয়েছে। বীমা কি জিনিস? বীমা হচ্ছে কোনো ব্যক্তি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো বীমাকারীর নিকট তার ঝুঁকিটাকে ট্রান্সফার করে বা ঝুঁকির দায়ভারটা তার উপর দেয়, সেটাকে বলা হয় বীমা। বীমাকারীর যে প্রতিষ্ঠান তাকে বলা হয় বীমাকারী, আর আমরা যারা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বীমাটা নিই আমাদেরকে বলা হয় বীমা গ্রহীতা। বিভিন্ন প্রকার বীমা থাকলেও মূলত এই 4 প্রকারের বীমা বেশি দেখা যায়: জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা। জীবন বীমা সবচাইতে জনপ্রিয় যে বীমাটি, সেটি হচ্ছে জীবন বীমা। জীবন বীমার ক্ষেত্রে একজন ব্যক্তি নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করতে থাকবে এবং নির্দিষ্ট সময়ের জন্য করে। এই সময়ের ভেতরে যদি কোনো ব্যক্তি মারা যায়,
তাহলে তার মনোনীত ব্যক্তি বিমাকৃত অর্থ ফেরত পাবে, এবং যদি সে মারা না যায় তাহলে ওই ব্যক্তিটাই নির্দিষ্ট সময় শেষে তার বিমাকৃত অর্থ ফেরত পাবে। জীবন বীমার অনেক প্রকারভেদ আছে, সেই সম্পর্কে আমরা পরবর্তী সময়ে জানব। এরপরে নৌ বীমা। নৌ বীমা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ের পণ্য আনা নেয়া সমুদ্র পথে বা নৌপথে হয়ে থাকে। এই সমুদ্র পথে বা নৌপথে সৃষ্ট যে ঝুঁকিসমূহ, যেমন কি কি ঝুঁকিসমূহ হতে পারে, ঝড় ঝঞ্ঝা, ঢেউ, সুনামি, যুদ্ধবিগ্রহ, জলদস্যুর আক্রমণ, এই সব থেকে রক্ষা করার জন্য করে যে বীমা করা হয় সেটাকে বলা হয় নৌ বীমা। এরপরে আছে অগ্নি বীমা। আমরা কিন্তু মাঝে মাঝে শুনে থাকি বিভিন্ন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, তো এই যে আগুন লেগে যে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষতি হয়, এই ক্ষতিপূরণের জন্য করে বীমা করা হয়ে থাকে, এবং বীমাকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট যে কয়টি পয়েন্ট তোমাকে উল্লেখ করে দেবে যে এই কারণে যদি আগুন লাগে তাহলে বীমা প্রতিষ্ঠান তোমাকে অর্থ প্রদান করবে। তো এই অগ্নি ঝুঁকি থেকে বাঁচার জন্য করে আমাদের অগ্নি বীমা করতে হয়। এরপরে আছে দুর্ঘটনা বীমা। এই জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা ছাড়াও কিছু কিছু দুর্ঘটনা ফলে সংঘটিত হতে পারে, সেই দুর্ঘটনা থেকে রক্ষার জন্য করে যে বীমাটা করা হয় সেটাকে বলা হচ্ছে দুর্ঘটনা বীমা। যেমন তোমরা খেয়াল করে দেখবে, আমরা কিন্তু মোটরসাইকেলের জন্য করে কিন্তু ইন্স্যুরেন্সের কাগজ লাগে, তারপর আমার যদি একটা গাড়ি থাকে গাড়ির জন্য করে কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়। তো এগুলো হচ্ছে দুর্ঘটনা বীমার অন্তর্ভুক্ত। মোটামুটি এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।